প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের ৩য় লেকচার আমরা শুরু করছি আজকে। তো আজকে শুরুতে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নিউটনের গতির ৩য় সূত্র। তথা ৩য় সূত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি কনসেপ্টের ধারণা পাই, সেটা হচ্ছে নিউটনের রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র। তো সেটাতে যাওয়ার আগে ৩য় সূত্র কাকে বলে সেটা নিয়ে একটু কথা বলি। ৩য় সূত্রের মূল কনসেপ্টটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এটার অর্থ হলো যে কোনো একটা বস্তু যদি অন্য আরেকটা বস্তুর উপরে একটা বল প্রয়োগ করে, এটাকে যদি আমরা অ্যাকশন ফোর্স নামকরণ করি বা বাংলায় বলা হয় ক্রিয়া বল, তাহলে যে বস্তুর উপরে এই ক্রিয়া বলটা প্রযুক্ত হলো সেই বস্তুটাও কিন্তু সমমানের আরেকটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে ওই প্রথম বস্তুটার উপরে, যেটাকে বলা হচ্ছে তোমার প্রতিক্রিয়া বল। তো সেটা বোঝানোর জন্য দেখো এখানে একটা চিত্র নেওয়া হচ্ছে। এখানে এই সিস্টেমে ২ টা বস্তু আছে। ১ম বাম পাশে একটা বস্তু আছে যার নামকরণ করা হয়েছে এক নাম এ বস্তু, আর ডান পাশে আরেকটা বস্তু আছে নামকরণ করা হয়েছে বি বস্তু। এখন এই ২ টা বস্তুর বস্তু আ যদি ধরে নেওয়া হচ্ছে যে তোমার এই ১ নাম্বার বস্তুটা এ বস্তুটা বি বস্তুর উপরে যে বল প্রয়োগ করবে সেটাকে নামকরণ করা হচ্ছে F1। তো এটা যদি অ্যাকশন ফোর্স হয়, তাহলে বি বস্তু এ বস্তুর উপরে আরেকটা রিঅ্যাকশন ফোর্স প্রয়োগ করবে, যেটাকে নামকরণ করা হচ্ছে তোমার F2। তাহলে এই ৩য় সূত্র থেকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি না যে F1 ভেক্টর ইজ ইকুয়াল টু F2 ভেক্টর, এবং তার পূর্বে একটা মাইনাস সাইন দিতে হবে। কেন মাইনাস সাইন দিতে হবে? কেননা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পরস্পর সমান কিন্তু বিপরীত। বিপরীত। হ্যাঁ, বিপরীত। বিপরীত। মধ্যবর্তী স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো। স্যার আমরা যখন পানিতে দাঁড়াই তখন কি পানি সমান বল প্রতিক্রিয়া বল দেয় না আমাদেরকে? না, না, না। পানি, বালি এগুলোর ক্ষেত্রে এখানে পদার্থের গঠনের উপরে অনেক কিছু নির্ভর করে, হ্যাঁ? এগুলো সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না। তো পানি যেমন বালির ক্ষেত্রে বা পানির ক্ষেত্রে এদের বল প্রয়োগের ক্ষমতা অনেক কম। আ আ এদের আন্তঃনামিক দূরত্ব অনেক কম। যার জন্য এইসব ক্ষেত্রে তোমার এগুলো কিন্তু প্রযোজ্য হবে না। যাক, এগুলো পরে আস্তে, আস্তে তোমরা আচ্ছা। ক্লিয়ার হবে। আ তোমার এইগুলো আরো অনেক কথাবার্তা আছে। সেগুলো আমি আরো আস্তে, আস্তে যাবো। আরো অনেক কিছু জ্ঞান দিব আমি তোমাদের। তো আপাতত আগে ৩য় সূত্রটা আমরা আগে শেষ করে নিই, তারপরে ওইগুলোর দিকে যাব। তাহলে আমরা এই আ আ চিত্র থেকে আমরা লিখতে পারি F1 ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর। তার মানে এক্ষেত্রে আমরা তাহলে কয়টা বল পাচ্ছি? আসলে ২ টা বল পাচ্ছি, তাই না? একটা ক্রিয়া বল আর একটা প্রতিক্রিয়া বল। তার মানে আমার এখানে ক্রিয়া থাকা মানে প্রতিক্রিয়া বলও থাকবে। ক্রিয়া না থাকলে কিন্তু প্রতিক্রিয়া থাকবে না। আচ্ছা। তাহলে আমার এইজন্য তোমার এখানে বল একটা বাক্য বলা হয় যে বল সবসময় জোড়ায়, জোড়ায় থাকে, কাপল। মানে এই যে অ্যাকশন ফোর্স থাকা মানে কি? রিঅ্যাকশন ফোর্স থাকবে। তার মানে বল সবসময় কিভাবে থাকবে? জোড়ায়, জোড়ায় থাকবে। মানে একটা সিঙ্গেল বলের কিন্তু অস্তিত্ব নাই। নরমালি সিঙ্গেল বলের কিন্তু অস্তিত্ব নাই। বল সবসময় জোড়ায়, জোড়ায় আছে। যে তুমি যে এখন বসে আছো, তোমার ওজন কোন দিকে কাজ করছে? খাড়া নিচের দিকে। আর তুমি যে সারফেস এর উপরে বসে আছো, সেই সারফেস তোমার উপরে আরেকটা প্রতিক্রিয়া বল দিয়েছে উপরের দিকে। তার মানে আমার এখানে কয়টা বল আমরা দেখতে পাচ্ছি? ২ টা বল দেখতে পাচ্ছি। তার মানে বল সবসময় কিভাবে থাকে? জোড়ায়, জোড়ায় থাকে। জোড়ায় জোড়ায়। হ্যাঁ, মানে পেয়ার অফ ফোর্স বলা হয় বা কাপল অফ ফোর্স বলা হয়। কাপল। আচ্ছা, যেটা আমরা এই চিত্রের মাধ্যমে আমরা দেখতে পেলাম। তো এখন আরেকটা জিনিস একটু মনে রাখবে তোমরা। আ এই যে অনেক সময় বলা হয় যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয় কেন? তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হলে তো এটা স্থির থাকার কথা, তাই না? যে একটা থেকে আরেকটা কারণ দুটা ভিন্ন বস্তুর উপর বলটা প্রয়োগ হয়। হ্যাঁ, ভেরি গুড। যে এটার উত্তরও দিয়ে দিয়েছে পূজা বণিক। অনেক ধন্যবাদ। ও ভালো লেখাপড়া করেছে। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কিন্তু একটা সিঙ্গেল বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় ২ টি ভিন্ন, ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এই যে চিত্রটা দেখো, এ বস্তু বি এর উপরে বল প্রয়োগ করছে। আবার বি বস্তু এ এর উপরে বল প্রয়োগ করছে। একটা সিঙ্গেল বস্তুর উপরে তো বল প্রযুক্ত হচ্ছে না। হ্যাঁ, যদি একটা সিঙ্গেল বস্তুর উপরে বিপরীত দিকে সমমানের ২ টি বল যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, সেই ক্ষেত্রে কিন্তু এটা শূন্য হবে। এটা স্থির থাকবে। কিন্তু আমরা যখন নৌকা থেকে লাফ দিই, দিয়ে তীরে নামি, তখন তো আমি যে বলটা প্রয়োগ করলাম, সেই বলটা তো নৌকার উপরে প্রযুক্ত হলো। আর নৌকা কিন্তু আবার তোমার উপরে বল প্রয়োগ করেছে। সেটা তোমার উপরে প্রযুক্ত হচ্ছে। তার মানে কি ক্রিয়া প্রতিক্রিয়া বল সমান, ঠিক আছে। কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়া তো একটা সিঙ্গেল বস্তুর উপরে কাজ করে না। ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় ২ টি ভিন্ন, ভিন্ন বস্তুর উপরে কাজ করে বলেই ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয়। এটা অনুধাবনমূলক একটা প্রশ্ন, একটু লিখে রাখো।
যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয় কেন ব্যাখ্যা করো। তাহলে কি ব্যাখ্যা দিবে বলো, মিম আক্তার বলো। স্যার কারণ হচ্ছে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুটো ভিন্ন ভিন্ন বস্তুর উপরে ক্রিয়া করে। হ্যাঁ, এই জন্যই বলবে যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয়। অনেকের মানে আইডিয়া আসতে পারে না যে ক্রিয়া প্রতিক্রিয়া সমান হলে আবার বস্তু গতিশীল হয় কেমনে। এক্ষেত্রে তো বল শূন্য হওয়ার কথা, লব্ধি বল, তাই না? যেহেতু দুটো সমান, একটা থেকে আরেকটা বিয়োগ হয়ে যাবে, সেটা তো না। তো ক্রিয়া প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে তো এই বলগুলো তো একটা সিঙ্গেল বস্তুর উপরে কাজ করে না যে তুমি একটা থেকে আরেকটা বিয়োগ করে মাইনাস করে দিবে। এটা তো দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে। এই জন্য তোমার ক্রিয়া বা প্রতিক্রিয়া বলের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই কনসেপ্টটা মনে রাখবে যে ক্রিয়া বা প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয় কেন ব্যাখ্যা করো। তাহলে উত্তরে লিখবে যে আমরা জানি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সর্বদাই সমান এবং বিপরীত। তো ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল যেহেতু দুটি ভিন্ন ভিন্ন বস্তুর উপরে কাজ করে, এই জন্য ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান হওয়া সত্ত্বেও বস্তু গতিশীল হয়। এইটুকু লিখলে 2 এ 2 পেয়ে যাবে। আচ্ছা, এবার গুরুত্বপূর্ণ একটা বাক্য আমরা জানলাম, এটা লিখে রাখো খাতায়। এটা কিন্তু বই পুস্তকে ওইভাবে নাই, একটু লিখে রাখো। আচ্ছা, এখন আমরা এই তৃতীয় সূত্র থেকে গুরুত্বপূর্ণ যে সূত্রটা আমরা শিখবো সেটা হচ্ছে ভরবেগের নিত্যতা সূত্র। এটাও তোমাদের জানা কনসেপ্ট, তোমরা 9 10 এ পড়ে এসছো। আমি একটু ক্যালকুলাসের ভাষায় এটা কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমরা দেখাবো। তো ভরবেগের নিত্যতা সূত্র বলতে বোঝানো হচ্ছে যে কোনো ব্যবস্থার উপর যদি বাহ্যিক বল শূন্য হয়, মানে বাইরে থেকে যদি কোনো বল প্রযুক্ত না হয়, বাহ্যিক নিট বল যদি শূন্য হয়, তখন ওই ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তো ব্যবস্থার মোট ভরবেগের পরিবর্তন না হওয়ার অর্থ হলো যে আমরা দুটা বস্তুর মধ্যে যদি আমরা কলিশন করে সংঘর্ষ করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে ওই দুটি বস্তুর সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল আর সংঘর্ষের পরের ভরবেগ কি থাকবে, একই থাকবে। একই থাকাটাকে বলা হচ্ছে সংরক্ষিত আছে। তার মানে ভরবেগের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তার মানে এই ব্যবস্থার সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল, সংঘর্ষের পরের ভরবেগও কি থাকবে, সেম থাকবে। কিন্তু কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে অবশ্যই বাহ্যিক কোনো বল প্রযুক্ত হবে না। তার মানে এই বস্তুগুলোর মধ্যে শুধু ক্রিয়া প্রতিক্রিয়া বলটার মাধ্যমে এই ঘটনাটা সংঘটিত হবে। তো সেটা দেখো, এখানে একটা চিত্র দেখানো হচ্ছে। এখানে দুটা বস্তুর কি অবস্থা দেখানো হচ্ছে একটু বলো তো। এখানে 1 নং 2 নং বস্তু কি অবস্থাটা সংঘর্ষের অবস্থা। সংঘর্ষে লিপ্ত হয়েছে। হ্যাঁ, ভেরি গুড। সংঘর্ষে লিপ্ত হয়েছে, এই অবস্থাটা আমরা দেখাচ্ছি। তো সংঘর্ষে লিপ্ত হলে তো আমরা জানি যে 1 নাম্বার বস্তু 2 এর উপরে একটা বল প্রয়োগ করবে। আবার 2 নাম্বার বস্তু 1 এর উপরে একটা বল প্রয়োগ করবে। তো 1 নং বস্তু 2 এর উপরে যে বল প্রয়োগ করবে সেটাকে নামকরণ করা হয়েছে F2। আর 2 নং বস্তু আবার 1 এর উপরে যে বল প্রয়োগ করবে এটাকে নামকরণ করা হয়েছে F1। তাহলে আমরা নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে কি লিখতে পারি? F1 ভেক্টর ইকুয়াল টু F2 ভেক্টর। এটা তৃতীয় সূত্র আমরা লিখতে পারি। দেখো এই বাক্যটা একমত কিনা সবাই? জি স্যার। আচ্ছা, জি স্যার। এখন বলো তো এই যে বল যে প্রযুক্ত হলো, এই বলটা কার সমান বলো তো? নিউটনের গতির দ্বিতীয় সূত্রটার আলোকে বলো তো যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। জি স্যার। আচ্ছা, এখন সমানুপাতিক না দিয়ে আমরা কি দিয়েছি? সরাসরি এখানে সমান সমান কেন দিয়েছি? কারণটা হচ্ছে ওই যে সমানুপাতিক নেওয়া হলে যে মানে সমানুপাতিক যে ধ্রুবকটা আমরা নিয়ে আসি, সেই ধ্রুবকের মান আলটিমেট কত আসে বলো তো? 1 আসে না? 1 1 হ্যাঁ, 1 1 আসে। 1 আসে স্যার। হ্যাঁ, এই জন্য আমরা ওই সরাসরি ওই সমানুপাতিক চিহ্নটা না দিয়ে সমান সমান দিয়েছি। কেননা ওই সমানুপাতিক ধ্রুবকের মানটা 1 আসে। তাহলে আমার প্রথম যে সমীকরণটা লিখা আছে, এই ক্ষেত্রে প্রযুক্ত বলটা তাহলে প্রথম বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমান। তাহলে প্রথম বস্তুর ভরবেগকে আমরা কি দিয়ে প্রকাশ করি? প্রথম বস্তুর ভরবেগটাকে আমরা P1 দিয়ে প্রকাশ করেছি, আর দ্বিতীয় বস্তুর ভরবেগটাকে আমরা P2 দিয়ে প্রকাশ করেছি। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে প্রযুক্ত বলটা কি হবে? তার ভরবেগের পরিবর্তনের সমান। এই জন্য F1 ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? DDT অফ P1 ভেক্টর। একইভাবে দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে প্রযুক্ত বল হবে দ্বিতীয় বস্তুর ভরবেগের পরিবর্তনের সমান, পরিবর্তনের হারের সমান, সরি ক্যালকুলাসের ভাষায় বলা হচ্ছে। তাহলে F2 ভেক্টর ইকুয়াল টু DDT অফ P2 ভেক্টর। দেখো এই দুটা বাক্য ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। মানে দুইটা বস্তুর আমরা কি করলাম যে এই যে ক্রিয়া প্রতিক্রিয়া বল যে প্রযুক্ত হচ্ছে, এই বলটা কার সমান হবে? তাদের ভরবেগের পরিবর্তনের হারের সমান হবে। সেটা কোন সূত্রের আলোকে লেখা হয়েছে এটা বলো তো? এটা কিন্তু তৃতীয় সূত্র না, এটা হচ্ছে দ্বিতীয় সূত্রের আলোকে লেখা। সেকেন্ড হ্যাঁ, সেকেন্ড ল থেকে লেখা হয়েছে। আচ্ছা, তাহলে এই দুটা মান আমরা এখানে প্রয়োগ করব। এই যে F1 ভেক্টর, এই যে তৃতীয় সূত্রে যেটা আমরা লিখেছি F1 ভেক্টর ইকুয়াল টু মাইনাস F2 ভেক্টর। তো মাইনাস F2 ভেক্টরকে আবার বামে আনা হলে কি হবে? সাইড চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে আর ডান পাশে শূন্য ভেক্টর তৈরি হবে। আচ্ছা, এখন এই যে F1 ভেক্টরের পরিবর্তে এটা বসানো হচ্ছে আর F2 ভেক্টরের পরিবর্তে ওই যে উপরে যে ভরবেগের পরিবর্তনের হার পেয়েছে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে।
এখন P1 কিন্তু প্রথম বস্তুর ভরবেগ ছিল, P2 ভেক্টরটা ছিল দ্বিতীয় বস্তুর ভরবেগ। আচ্ছা, ভেক্টর চিহ্নটা আমি উচ্চারণ করছি না, ভেক্টর কেন ইউজ করা হচ্ছে সেটা তো নিশ্চয়ই তোমরা জানো যে ভরবেগ হচ্ছে একটি ভেক্টর রাশি। তো যার জন্য আমি আর ভেক্টর চিহ্নটা বারবার উচ্চারণ করছি না, তোমরা একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এখন বলো তো এই যে DDT প্রথম ভরবেগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। তো সেটাকে যদি আমরা আলাদা করি তাহলে DDT অফ প্রথম ক্ষেত্রে আমরা প্রথম বস্তুটার ভরবেগ P1, দ্বিতীয়টার ক্ষেত্রে ভরবেগ P2। আচ্ছা, এখন এই যে P1 প্লাস P2 এটা কার ভরবেগ বলো? এখন P1 প্লাস P2, P1টা হচ্ছে প্রথম বস্তুর ভরবেগ, P2 হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগ, তাহলে P1 প্লাস P2 কি? এই ব্যবস্থার মোট ভরবেগ, সংঘর্ষের না। P1 প্লাস P2 হচ্ছে এই ব্যবস্থার মোট ভরবেগ। হ্যাঁ, মোট ভরবেগ। এই ব্যবস্থা বলতে এই ব্যবস্থায় যতগুলো বস্তু থাকবে, আমরা তো দুইটা বস্তু নিয়েছি, তিনটাও হতে পারে কিন্তু, চারটাও হতে পারে কিন্তু, অনেকগুলো হতে পারে। তো যতগুলো থাকবে না থাকুক না কেন, সমস্ত বস্তুর যে ভরবেগ সেগুলো যোগ করলে কার ভরবেগ পাওয়া যাবে? উত্তর হলো ওই সিস্টেমের। সিস্টেম মানে বাংলা ব্যবস্থা বলা হয়, ওই ব্যবস্থার মোট ভরবেগ। ঠিক আছে? তাহলে এই যে P1 প্লাস P2 তাহলে কার ভরবেগ? ওই ব্যবস্থার মোট ভরবেগ। তো সেই ব্যবস্থার মোট ভরবেগটাকে আমরা কি নামকরণ করছি? দেখো, P ভেক্টর নামকরণ করা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে DDT P1 প্লাস P2 এই ভেক্টর P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর, তার পরিবর্তে আমরা কি লিখবো? P ভেক্টর লিখবো। তাহলে দেখো তো ফাইনালি দেখো উপরের সমীকরণটা, এই সমীকরণটাই লেখা হচ্ছে কিন্তু, তাহলে DDT থেকে যাচ্ছে, আর P1 ভেক্টর প্লাস P2 ভেক্টর তার পরিবর্তে আমরা কি নিয়ে আসছি? দেখো, P ভেক্টর ব্যবস্থার মোট ভরবেগ নিয়ে আসছি। এখন এই বাক্যটা কি এসএমএস দিচ্ছে তোমাকে বলো? এই বাক্যটার অর্থ কি? এটাই হচ্ছে পুরো ভরবেগের ব্যবস্থার ভরবেগের পরিবর্তন হয় নাই। পরিবর্তনের হার 0, সময় দিয়ে ভাগ করা হচ্ছে, তার মানে পরিবর্তনের হার কি? 0। তার মানে কি ওই ব্যবস্থার মোট ভরবেগের পরিবর্তনের হার যদি 0 হয়, তার মানে কি ব্যবস্থার মোট ভরবেগের কি কোনো পরিবর্তন হচ্ছে না। হচ্ছে না বলেই তো পরিবর্তনের হারটা কত এসছে? 0 এসছে। তাহলে কি আমরা বলতে পারি না যে এটা কিন্তু ভরবেগের মানে ভরবেগের সংরক্ষণ সূত্র, ক্যালকুলাসের ভাষায় এইটা। অঙ্ক করার জন্য আরেকটা সূত্র আমরা তৈরি করব, এটাই ভরবেগের সংরক্ষণ সূত্র। ক্যালকুলাসের ভাষায় DDT অফ P ভেক্টর দ্যাট ইজ ইকুয়াল টু 0 ভেক্টর। এটার অর্থ হচ্ছে যে ওই ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই, ভরবেগের পরিবর্তনের হার 0। এর অর্থ হচ্ছে যে ওই ব্যবস্থার সংঘর্ষের আগের যে ভরবেগ ছিল, সংঘর্ষের পরের ভরবেগ ওটাই আছে, যার জন্য তো তোমার এখানে ভরবেগের পরিবর্তনের হার করে কত এসছে? 0 এসছে। তার মানে কি পরিবর্তন হয় নাই। তার মানে কি ভর পরিবর্তন না হওয়া মানে কি মানটা কি আছে? তাহলে সংরক্ষিত আছে। এই জন্য এটার নাম হয়েছে ভরবেগের সংরক্ষণ সূত্র। আচ্ছা, এখন আমরা অঙ্ক করার জন্য কি করব? এইগুলো তার পরীক্ষায় তোমাদের আসবে না, তোমাদের তো আসবে অঙ্ক। আচ্ছা, কিন্তু তারপরেও কিন্তু এগুলো দেখবে। হ্যাঁ, এগুলো না জানলে কিন্তু ফিজিক্সে জানার ক্ষেত্রে অনেক মানে ঘাটতি থেকে যাবে। এগুলো কিন্তু অবশ্যই পড়বে। পরীক্ষা আসবে না বলে যে তুমি দেখবে না, সেক্ষেত্রে কিন্তু ফিজিক্স জানা থেকে কিন্তু তুমি অনেক পিছিয়ে থাকবে। আচ্ছা, তো আমরা এখন সে অঙ্ক করার জন্য ফর্মুলাটা ইউজ করি। বলো তো, এই যে এই সমীকরণটা থেকে, এই সমীকরণটা আমাকে বলে দিল যে এই ব্যবস্থার মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমার কি সংঘর্ষের আগের ভরবেগ আর পরের ভরবেগটা কি হবে বলো? এই যে বাক্যটা লেখা আছে সমান। এই বাক্যটার অর্থ কি? পি আই ভেক্টর ইজ ইকুয়াল টু পি এফ ভেক্টর। আই মানে ইনিশিয়াল আর এফ মানে হচ্ছে ফাইনাল। ইনিশিয়াল বলতে বোঝানো হচ্ছে সংঘর্ষের আগের ভরবেগ, হ্যাঁ প্রাথমিক, আর ফাইনাল দ্বারা বোঝানো হচ্ছে সংঘর্ষের পরের ভরবেগ। তার মানে আমার যেহেতু ভরবেগের পরিবর্তনের হার 0, তার মানে কি আমি বলতে পারি না যে সংঘর্ষের আগের ভরবেগ তথা ইনিশিয়াল ভরবেগ আর ফাইনাল ভরবেগ পরস্পর সমান? আচ্ছা, এখন বলো তো ইনিশিয়াল ভরবেগের মধ্যে আমরা তো এই সিস্টেমে দুইটা বস্তু নিয়েছি, তাই না? আরো হতে পারে কিন্তু M3 M4। তো দুইটা বস্তু যেহেতু নিয়েছি, তাহলে তোমার ইনিশিয়াল ভরবেগের মধ্যে দুইটা বস্তুর আদি ভরবেগের যোগফল থাকবে, আর ফাইনাল ভরবেগের মধ্যে দুইটা বস্তুর শেষ ভরবেগের যোগফল থাকবে। জি স্যার। আচ্ছা, এখন বলো তো এই নোটেশন গুলো দেখো, P1I এটা দ্বারা কি বোঝানো হচ্ছে? P1I মানে প্রথম বস্তুর আদি ভরবেগ, P2I, হ্যাঁ P2I মানে দ্বিতীয় বস্তুর আদি বেগ। তার এই নোটেশনটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। আচ্ছা, এখন বলো তো প্রথম বস্তুটার ভর যদি m1 হয়, প্রথম বস্তুটার আদি বেগ যদি তোমার v1 হয়, তাহলে দেখো ওরা এই যে P1I প্রথম যে বাক্যটা P1I ওইটাকে কি লিখেছে এরা একটু দেখো, এটা বুঝতেছো কিনা একটু দেখো।
প্রথম বস্তুর জি আদি স্যার। ভরবেগ। তাহলে জি ওই যে স্যার। m1 তোমরা যে m1 e1 লিখো না সেই জিনিসটা এটা m1 e1। তাহলে আমরা এখানে আদিবেগটাকে কি নামকরণ করেছি? প্রথম বস্তুর আদিবেগ v1i, ঠিক আছে? আর দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে কি লিখবে? m2 v2i, এই যে দ্বিতীয় বস্তুটার আদিবেগ। তোমরা m1 e1 দিয়েও লিখলে হবে, কোনো সমস্যা নেই। যদি মানে এখানে তোমাদের একটু সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে ওটা দিয়েও লিখতে পারবে। প্লাস এটার ক্ষেত্রে কি হবে? তোমার এই যে শেষ যে M2 ভরবেগটা U2 m1 v1, এই যে তো শেষ ভরবেগ প্লাস দ্বিতীয় বস্তুটার শেষ ভরবেগ হচ্ছে m2 v2। দেখো যেটা ক্লিয়ার হয়েছে কিনা, এটা ব্যবহার করে আমরা অঙ্ক জি করব। স্যার। হ্যাঁ, এই যে m1 শর্টকাট ভাষায় যেটা বলো m1 e1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2, এটাই হচ্ছে তোমার ভরবেগের সংরক্ষণ সূত্র। এই সূত্রটা ব্যবহার করে আজকে আমরা দুই একটা অঙ্ক দেখব। আচ্ছা, তো ভরবেগের নিত্যতার সূত্রের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো না ফিসা? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন আমরা গত দিনে যে জায়গাটায় আমরা থেমেছিলাম ওই জায়গাটা আজকে আবার একটু যেতে হবে। ওখানে আনত তল মনে হয় সেদিন করানো সম্ভব হয় নাই। এই প্রয়োগটা মনে হয় হয়নি গত দিনে, তাই না? জি স্যার। জি আচ্ছা, স্যার হয়নি। তাহলে আমরা এখানে প্রয়োগ নাম্বার 4 এ যাচ্ছি এবং এই তলটা কি তল? আনত তল। তো এই আনত তলের উপরে আমরা এখানে একটা বস্তু নিয়েছি। তো এই বস্তুটার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল তৈরি করা হলে এই আনত তলে এই বস্তুটা কি হবে? এই তলের উপর দিয়ে নিচের দিকে গতিশীল হবে। উপরের দিকেও তুমি নিয়ে যেতে পারো, বাহ্যিক বল প্রয়োগ করে তুমি উপরের দিকে নিয়ে যেতে পারবে। তো আমরা আপাতত নিচের দিকে গতিশীল ধরে অঙ্কটা করছি আমরা। আচ্ছা, এখন এই তলটা যদি অমসৃণ হয় তাহলে অবশ্যই বস্তুটা যখন নিচের দিকে গতিশীল থাকবে তখন তার অমসৃণ হলে ঘর্ষণ বল কোন দিকে কাজ করবে? গতির বিপরীত দিকে কাজ করবে। তার মানে তোমার উপরের দিকে একটা ঘর্ষণ বল কাজ করবে, যেটাকে নামকরণ করা হচ্ছে তোমার এফ কে। আচ্ছা, এখন বলো তো তোমার এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম থিটা। এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, নো ডাউট। তাহলে আমার এই উপরের এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস থিটা। একটু রেসপন্স করো। জি স্যার। জি তাহলে স্যার, উপরে 90 মাইনাস থিটা। জি হ্যাঁ, স্যার উপরে অ্যাঙ্গেলটা 90 মাইনাস থিটা। আচ্ছা বলো তো এই যে এই অ্যাঙ্গেলটা যে 90 মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা কি হবে একটু খেয়াল করো তো, এই চিত্রটার থেকে একটু বলো তো। এই বস্তুটার যে 90 মাইনাস থিটা। তাহলে তার ওজন নিচের দিকে কাজ করবে, এই ওজনের ক্রিয়া রেখা। আর এই ডান দিকে যে আমি তীর চিহ্নটা দিয়েছি এই আনত তল বরাবর, এই রেখার সাথে ওজনের ক্রিয়া রেখার অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে? 90 মাইনাস থিটা, ঠিক আছে? জি স্যার। আর এই বরাবর আমি একটা রেখা টেনেছি, খেয়াল করে দেখো। এই বরাবর রেখা টানার উদ্দেশ্য হচ্ছে প্রতিক্রিয়া বলটা দেখানোর জন্য, কেননা তল বস্তুর উপরে অভিলম্বী প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে উপরের দিকে, ঠিক আছে? যেটাকে আমরা নামকরণ করেছি আর। তো বলো তো এই আর এর ক্রিয়া রেখাটাকে যে আমরা পিছনের দিকে বর্ধিত করলাম, তাহলে এই এই রেখা আর এই রেখার মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো 90 থেকে যদি আমি এই অ্যাঙ্গেলটা মাইনাস করে দিই 90 মাইনাস থিটা, তাহলে আমরা এই যে এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব, সেটা কত? থিটা। থিটা। দেখো এটা থিটা কি করে হলো, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো। জি জি স্যার। স্যার। বাকিটা ক্যালকুলেশন, এখন এটা তো আর ক্যালকুলেশন তো খুব বড় কোনো কথা না, চিত্রটা বুঝতে পারাটাই হচ্ছে আসল। আচ্ছা, এখন বলো এই যে ওজন এমজি কার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে? এই যে এই বরাবর থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে, আমার কার্সরটা খেয়াল করো। এই 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 রেখার সাথে থিটা অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে এই বরাবর ওজনের উপাংশ কি হবে? এমজি কস থিটা। আর এই বরাবর উপাংশ হবে ওজনের এমজি সাইন থিটা। তাহলে এখন বলো তো কোন বলের কারণে তোমার এই বস্তুটা এই তল বরাবর নিচের দিকে গতিশীল হয়েছে? বাহ্যিক কিন্তু কোনো বল এমজি প্রযুক্ত সাইন হয়নি। থিটা। এই যে ওজনের যে উপাংশ তৈরি হয়েছে, এটা এই কম্পোনেন্টের ব্যবহার, ভেক্টর কম্পোনেন্টের। এমজি সাইন থিটা যে কম্পোনেন্ট তৈরি হচ্ছে, এটা তো একটা ফোর্স। তাহলে এই ফোর্সের কারণে কি হয়েছে? একটা সার্টেন অ্যাঙ্গেলের কারণে, যে কোনো অ্যাঙ্গেলে কিন্তু আবার বস্তুটা গতিশীল হবে না। সার্টেন একটা অ্যাঙ্গেল তৈরি করা হলে তোমার এই বস্তুটা কি হবে? নিচের দিকে গতিশীল হবে। তো যাই হোক, তাহলে সেরকম একটা অ্যাঙ্গেল এখানে তৈরি করা হয়েছে যে অ্যাঙ্গেলের কারণে বস্তুটা এই তল বরাবর নিচের দিকে গতিশীল। তাহলে কার কারণে গতিশীল হচ্ছে? উত্তর হচ্ছে এই বস্তুটার যে ওজন, সেই ওজনের যে উপাংশ এই তল বরাবর তৈরি হয়েছে এমজি সাইন থিটা, সেই বলটার কারণে কি হয়েছে? এই বস্তুটা নিচের দিকে গতিশীল হয়েছে। ওকে। আচ্ছা, এখন বলো তো আমরা প্রতিক্রিয়া বলটা বের করতে চাই, আর বের করতে চাই। তাহলে এখন স্যার এমজি কস থিটার জন্য কি হবে? হ্যাঁ, এমজি কস থিটার জন্য কি হবে এখন তুমি নিজে বলো। দেখো এমজি কস থিটা বরাবর কে কে আছে? এমজি কস থিটার নিচে উপরে কে কে আছে? দেখো একটা হচ্ছে আর আছে, আর একটা কি এমজি কস থিটা আছে। জি স্যার। তাহলে এমজি কস থিটা কি করছে বলো? প্রতিক্রিয়া বল। ওটাই তো প্রতিক্রিয়া বল দিচ্ছে। প্রতিক
ওটাই প্রতিক্রিয়া বল দিচ্ছে। আমি এখানে শর্টকাট করেছি, হ্যাঁ? তোমরা আগের অঙ্কগুলোতে যেমন ওই যে সামেশন এফ ইকুয়াল টু ওই সূত্র প্রয়োগ করে বের করেছিলাম। এই যে এইটা প্রয়োগ করে বের করা হয়েছিল। তো সরাসরি আমি এখানে এপ্লাই করছি। উপরের দিকে যতগুলো বল থাকবে সেই বল ইকুয়াল টু হবে নিচের দিকে যতগুলো বল থাকবে। তো উপরের দিকে কয়টা বল আছে? শুধু আমার একটা আর আছে। আর নিচের দিকে কয়টা বল আছে? mg cos থিটা আছে। তাহলে উপরের দিকের বল আর নিচের দিকের বল কি হবে? পরস্পর সমান হবে। কেন সমান হবে বলো তো? কারণ স্যার বস্তুটা উপরে উঠে কেননা বস্তুটার উপরে ভার্টিক্যালি কোনো গতি নাই, কিন্তু উপরে নিচে কারণ ক্রিয়া বল উপরে নিচে কোনো গতি নাই, এর অ্যাক্সেলারেশন নাই, যার জন্য উপরের দিকের বল আর নিচের দিকে বল পরস্পর সমান। এটা তল বরাবর গতিশীল, স্লাইড মানে আনত তল বরাবর গতিশীল, উপরে নিচে কিন্তু গতিশীল না সেটা। যার জন্য উপরের দিকের বল আর সেই বলের নিচের দিক বরাবর যে বলগুলো থাকবে সেই বল পরস্পর কি হবে? সমান হবে। তো যার জন্য আর ইকুয়াল টু mg cos থিটা হবে। তাহলে এখানে মানগুলো অ্যাপ্লাই করে দাও, এখানে মান বলা আছে, তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা প্রতিক্রিয়া বল পেয়ে গেলাম। ক্লিয়ার হয়েছে কিনা প্রতিক্রিয়া বলটা বের করা? জি স্যার। আচ্ছা, আর প্রতিক্রিয়া বল পেয়ে গেলে তুমি এখান থেকে বস্তুটা কি ত্বরণে গতিশীল, তাহলে আমরা একটা জিনিস জানলাম যে প্রতিক্রিয়া বলটা আমরা পেয়ে গেলাম। এখন গতদিনের পড়ার আজকের পড়া থেকে কি বুঝতে পেরেছে যে প্রতিক্রিয়া বল যে সবসময় ওজনের সমান না? এটা কি ক্লিয়ার হয়েছে? বেশ কয়েকটা উদাহরণ দেওয়া হলো। এটা হচ্ছে যে আনত তলে আমরা দেখলাম যে ওজনের সমান না, কিন্তু এটা কি আসছে? mg তার সাথে cos থিটা ফ্যাক্টর চলে আসছে। আর আগের যে এক্সাম্পলটা ছিল সেখানে আমরা বলকে অ্যাঙ্গেল করে প্রয়োগ করেছিলাম, সেই ক্ষেত্রে প্রতিক্রিয়া বল কি হয়েছিল? ওজন থেকে sin থিটা মাইনাস হয়েছিল। আর প্রথম যে চিত্রটা আমরা করেছিলাম, কই এই চিত্রটার ক্ষেত্রে কি ছিল? প্রতিক্রিয়া বল আর ওজন পরস্পর সমান ছিল। তাহলে যে প্রতিক্রিয়া বল যে সবসময় ওজনের প্রতিক্রিয়া মানে সমান নয়, এই জিনিসটা মাথায় যেন থাকে। এটা সবসময় সিচুয়েশনের উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে? সিচুয়েশনটা দেখতে হবে জি স্যার। তোমাকে যে সিচুয়েশনটা কিভাবে আছে। তাহলে আমি তিনটা ক্যাটাগরি অঙ্ক আমি এখানে করেছি, আরো বহু ক্যাটাগরির অঙ্ক আছে এই চ্যাপ্টারে, অঙ্কের শেষ নাই। তোমরা এই নিউটনিয়ান বলবিদ্যার উপরে আমি অলরেডি কয়েকটা ভিডিও আপলোড করেছি, দেখো একটু, ওখানে অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আমি দিয়েছি ওখানে। জুম ক্লাস বাদেই 4-5টা লেকচার আপলোড করেছি আমি, দেখবা তোমরা ওইটা। বিভিন্ন টাইপের অঙ্ক, সুতোর টান কিভাবে বের করতে হয়, অনেকগুলো বস্তু যদি পরপর জোড়া লাগানো হয় সেক্ষেত্রে কিভাবে এরা কমন অ্যাক্সেলারেশনে গতিশীল হয়, বা একটা আরেকটার উপরে কি পরিমাণ প্রতিক্রিয়া বা ক্রিয়া বল প্রয়োগ করে। আবার দুইটা বস্তুকে যদি আমরা সুতো দিয়ে বেঁধে জোড়া লাগানো হয় সেক্ষেত্রে বিভিন্ন অংশে সুতার টান কত হবে, কি ত্বরণে গতিশীল হবে, এটার উপরে 4-5টা ভিডিও আমি আপলোড করেছি জুম ক্লাস বাদে। তোমরা কি দেখেছো কেউ? দেখো, তোমাদের লেখাপড়ার আগ্রহ খুবই কম, দেখো নাই। তো না দেখলে তুমি সেখান থেকে মানে অনেক তথ্য মিস করবে। সব তো আর ক্লাসে করানো সম্ভব না, তাই না? এখানে করাইতে গেলে তোমার এখানে এই একটা চ্যাপ্টার করাইতে গেলে বহু সময় লাগবে। তো ওই 4-5টা যে ভিডিও আমি নিউটনিয়ান মেকানিক্স এর উপরে দিয়েছি ওইগুলো আজকে দেখবে সবাই প্রত্যেকে দেখবে, জানার জন্য যাদের আগ্রহ আছে, যারা জানতে চাও ফিজিক্স, তারা ওইগুলো দেখে নেবে। এই তাহলে আমরা এখানে ওজনের প্রতিক্রিয়া বল যে সবসময় ওজনের সমান হয় না, সেই বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম। আর এখানে বস্তুটা কি ধরনের গতিশীল হবে সেটা অ্যাপ্লাই করো। আমরা এখানে এই প্রথম এখানে যে কনসেপ্ট অ্যাপ্লাই করেছি, বলো তো এই বাক্যটা কোন কনসেপ্ট ব্যবহার করে লেখা হয়েছে? বলো, কে পারবে? সামেশন এফ ইকুয়াল টু এম এ দ্যাট ইজ ইকুয়াল টু mg sin থিটা নেওয়া হচ্ছে, এফ কেটা আনা হয়নি, তার মানে কি বলো? স্যার আরেকবার বলেন, বুঝি নাই। মানে এই যে সামেশন এফ ইকুয়াল টু এম এ, তো সামেশন এফ ইকুয়াল টু এম এ এবং সেখানে শুধু mg sin থিটা আনা হচ্ছে। এই যে mg sin থিটাটা এনেছি আমরা ক্যালকুলেশনে, ঘর্ষণ বলটা আনা হয়নি, তার মানে আমরা কি বিবেচনা করে সমীকরণটা লিখেছি বলো? স্যার এটা হচ্ছে ঘর্ষণবিহীন বল ঘর্ষণবিহীন। বিবেচনা করে। ঘর্ষণ ঘর্ষণ নাই। ঘর্ষণ নাই সেইটা বিবেচনা করে আমরা এখানে এটা লিখেছি। আর ঘর্ষণ না থাকলে কিন্তু আর এটা লেখা যাবে না। আচ্ছা, তো ঘর্ষণ নাই বিবেচনা করে আমরা এটা লিখছি, তো ঘর্ষণ নাই বিবেচনা করে লিখলে কি হবে? তাহলে আমরা এখানে কি লিখবো? ঘর্ষণ নাই তার মানে এফ কে কত হবে? 0 হবে। তখন তার এফ কে আর লেখার দরকার হবে না। তাহলে শুধু কোন বলটার কারণে এটা নিচের দিকে গতিশীল? mg sin থিটা। এই জন্য সামেশন এফ ইকুয়াল টু এম এ দ্যাট ইজ ইকুয়াল টু mg sin থিটা। এবার সামেশন এফ এর পরিবর্তে আমরা লিখেছি এম এ, তো এই এম আর এই এম কাটাকাটি হয়ে যাচ্ছে, তাহলে ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি a ইকুয়াল টু g sin থিটা। যদি ঘর্ষণ বল না থাকে, বি রিমেম্বার,
ঠিক আছে? তাহলে এখানে মান বসিয়ে দাও, ক্যালকুলেশন করলে তুমি অ্যাক্সেলারেশন পেয়ে যাবে। আচ্ছা, এবারে যদি ঘর্ষণ বল থাকে তাহলে কি হবে বলো? স্যার তাহলে ওটা তো ঘর্ষণ বলটা ঘর্ষণ বিয়োগ বলটা হবে। মাইনাস করতে হবে। আচ্ছা, তাহলে কি এখন আর আমাকে আর বলতে হবে না, নিজেরাই পারবে। এই যে ঘর্ষণ বল যদি বিবেচনা করো তাহলে মিউকের মানটা আমি এখানে 1 বলে দিচ্ছি। এবারে তাহলে প্রতিক্রিয়া বল আমরা পেয়ে গেছি, আর এর মানটা পেয়ে গেছি এইটা। তো প্রতিক্রিয়া বলকে যদি ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে গুণ করা হয় তাহলে ঘর্ষণ বল পেয়ে যাব। এবারে সামেশন এফ ইকুয়াল টু কি লিখবে? এম এ দ্যাট ইজ ইকুয়াল টু ওই যে এমজি সাইন থিটা থেকে এখন ঘর্ষণ বলটা মাইনাস করে দিবে। সেম জিনিস, সেম কনসেপ্ট। যদি ভালো করে বুঝে থাকো যে কোনো টাইপের অঙ্ক আসলে তুমি এখন পরীক্ষায় পারবে। দেখো ক্লিয়ার হয়েছে কিনা যে ঘর্ষণ বল না থাকলে শুধু ত্বরণ হচ্ছে জি সাইন থিটা, ঘর্ষণ বল তো নাই ওখানে। Yes, sir. আর ঘর্ষণ বল বিবেচনা করলে অবশ্যই ঘর্ষণ বলটা নিয়ে এসে তোমাকে অঙ্কটা করতে হবে। তো এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, থিওরি আমি করাবো, অঙ্কগুলো তোমরা বাসায় দেখে নিবে। লিফটে আপাত ওজন বা প্রতিক্রিয়া বল। প্রতিদিনই তো আমরা লিফটে উপরে নিচে যাতায়াত করি, 10 তলা 20 তলায়। তো আমরা এই যে লিফটে যখন আমরা উপরে যাই বা নিচে যাই, তো লিফটে যে আমরা গতিশীল হচ্ছি, লিফটের সাথে সাথে লিফটটা তো একটা ত্বরণে গতিশীল হচ্ছে, আবার সমবেগেও গতিশীল হতে পারে। অনেক কনসেপ্ট আছে এখানে, 3টা কনসেপ্ট আমি এখানে নিয়ে এসেছি। তো লিফটে যখন তুমি দাঁড়িয়ে থাকো তখন লিফটের সারফেসের উপরে তোমার কি ওজন ক্রিয়া করে, তাই না? আর লিফটের সারফেস আবার তোমার উপরে আরো একটা কি দেয়, প্রতিক্রিয়া বল দেয়। আচ্ছা, এখন বলো তো তুমি যে ওজনটা ফিল করো এটা কে দেয়? তুমি যে ওজন ফিল করছো এটা কে কে মানে দিচ্ছে তোমাকে? লিফট। লিফটের সারফেস, লিফটের সারফেস লিফটের সারফেস যখন তোমার উপরে বল প্রয়োগ করে, অর্থাৎ অন্য যখন কেউ তোমার উপরে বল প্রয়োগ করে তখন কিন্তু তুমি তোমার নিজের ওজনটা কি করতে পারো, ফিল করতে পারো। তাছাড়া কিন্তু তুমি ফিল করতে পারবে না। যেমন যদি তুমি 20 তলার ছাদ থেকে যদি তুমি শূন্যে লাফ দাও, তাহলে বাতাসের যে বাধা সেটা তো অনেক কম। তাহলে তুমি যতক্ষণ শূন্যে থাকবে ততক্ষণ কিন্তু তুমি বুঝতে পারবে না যে তোমার উপরে বল প্রযুক্ত হচ্ছে। কিন্তু তুমি যখন স্যার নিচে বুঝার পড়ে আগেই তো কাজ শেষ হয়ে যাবে। তুমি যখন নিচে পড়ে যাবে তখন তো তোমার অবস্থা, তখন তুমি হাড়ে হাড়ে টের পাবে যে তোমার উপরে কেউ একজন বল প্রয়োগ করেছে। কিন্তু তুমি যতক্ষণ শূন্যে ছিলে ততক্ষণ কিন্তু মোটামুটি আরাম, যে তুমি এখানে কোনো কিছু ফিল করছো না, কেননা বাতাসের বাধা তো অনেক কম। কিন্তু যখন তুমি কোনো রাস্তা বা কোনো কনক্রিটের উপরে পড়বে তখন তো তুমি বুঝতে পারবে যে না, কেউ আমার উপরে কিছু একটা প্রয়োগ করেছে। তার মানে অন্য যখন তোমার উপরে বল প্রয়োগ করে তখন তুমি তোমার ওজনটা টের পাও বা অনুভূতিটা তুমি বুঝতে পারো। তো এখন স্যার তখন কি শুধু আমার ওজনের বিপরীত প্রতিক্রিয়া বল পাবো নাকি এর থেকে বেশি পাবো? হ্যাঁ, এখন বেশি পাবা না কম পাবা সেটাই দেখাবো আমি। কখনো কম পাওয়া যায়, কখনো বেশি পাওয়া যায়। নরমালি বাস্তবিক ব্যবহারিক দিক থেকে বলতো যে আমরা যখন লিফটে উপরের দিকে যাই তখন আপাত ওজন মানে তোমার যে ওজন, তোমার ওজন তো এমজি, তো সেই ওজনটা কেমন হয় বলো তো? আপাত ওজনটা ভারী মনে হয় স্যার। মানে একটু ভারী মনে বেশি হয়, মানে ভারী। ওভার ওয়েট মনে হয়, এক্সেস ওয়েট মনে হয়। জি তো স্যার। সেটা কেন ওটাই আমি দেখাবো। আবার নিচের দিকে নামার ক্ষেত্রে আবার একটু একটু হালকা অনুভূত হয়, মনে হয় আর কি, হালকা ফিলিংস অনুভূত হয়। তো সেইটা কেন হয় সেই বিষয়গুলো আমি দেখাবো এই হেডলাইনের আন্ডারে। আচ্ছা, তো প্রথমে দেখো 1 নম্বরে আমরা এটা দ্বারা কি ইন্ডিকেট করেছি বলতো? এখানে একটা তীর ছিল উপরে না? যাচ্ছে। হ্যাঁ, মানে লিফটটা সমতরণে উপরের দিকে ঊর্ধ্বগামী, ঠিক আছে? আর এই যে এটা হচ্ছে লিফটের সারফেস, এই সারফেসের উপরে এখানে একটা মানুষ আছে, এই যে এটা একটা মানুষ, এই মানুষের ওজন কোন দিকে? নিচের দিকে। আর এই সারফেস জি তোমার স্যার। উপরে যে প্রতিক্রিয়া বল দিবে সেটাকে আমরা R1 নাম করছি। এই প্রতিক্রিয়া বলটাই আবার তুমি যে ওজনটা ফিল করবে সেটা তো সেটাকে আবার আমরা W1 নামকরণ করছি। R1 ও লিখতে পারো, W1 ও লিখতে পারো। কেননা ওই সারফেস তোমার উপরে যে প্রতিক্রিয়া বল দিবে সেটাই তো তোমার ফিলিংস, ওটাই তো তোমার ওজনের অনুভূতি। এই জন্য আমরা সেটাকে কি নামকরণ করছি? W1। ঠিক আছে? আচ্ছা, এখন বলো তো এই লিফটটা যখন ঊর্ধ্বগামী হবে তখন ঊর্ধ্বগামী দিকে, তাহলে এখন দেখো এই ক্ষেত্রে আমরা কয়টা বল দেখতে পাচ্ছি? একটা হচ্ছে ওজন এমজি নিচের দিকে, আর এই সারফেস, লিফটের সারফেস তুমি যার উপরে দাঁড়িয়ে আছো, মানে যে সারফেসটা আছে এই সারফেস তোমার উপরে যে প্রতিক্রিয়া বল দিচ্ছে R1, বা তুমি যেটা ফিল করবা W1, সেটা কোন দিকে? উপরের দিকে। আচ্ছা, এখন বলো তো একটা লিফট যখন উপরের দিকে ঊর্ধ্বগামী হবে তখন কোনটা বড় হবে? এই W1 বা R1 টা বড় হবে নাকি এই mg টা বড় হবে ঊর্ধ্বগামী গতির ক্ষেত্রে? W1/R1। W1 R1 আর বড় হবে। ঊর্ধ্বগামী
হ্যাঁ, ঊর্ধ্বগামী গতির ক্ষেত্রে অবশ্যই উপরে বলটা বড় হতে হবে। এটা আমরা নরমাল সেন্স থেকে বলে দিতে পারি। উপরে বলটা বড় না হলে তো উপরের দিকে যাবে না। তাহলে W1 টা বড় হবে আর এই W টা কি হবে? ছোট হবে। তাহলে দেখো এই বাক্যটা ক্লিয়ার হয়েছে কিনা বলো এখন। জি সামেশন স্যার। F ইকুয়াল টু W1 মাইনাস W। কেন? মাইনাস কেন? কারণ সে বিপরীত দিকে ক্রিয়া দেখেন W1 বিপরীত বড়। দিকে হ্যাঁ, এটা বিপরীত দিকে ক্রিয়া করছে। তাহলে দেখো এখন সামেশন F মানে কি? MA আর W1 ই থেকে গেল আর W মানে হচ্ছে mg। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করলে দেখো আমরা পেয়ে যাচ্ছি W1 ইকুয়াল টু mg প্লাস MA দ্যাট ইজ ইকুয়াল টু m ইনটু g প্লাস a। এখন বলো তো এই mg তো তোমার প্রকৃত ওজন। তাহলে এই প্রকৃত ওজনের সাথে লিফটের ত্বরণের কারণে এখানে আরেকটা বল তৈরি হচ্ছে। সেই বলটা এই প্রকৃত ওজনের সাথে যোগ হওয়ার কারণে আপাত ওজনটা কি হচ্ছে এখন বলো আমাকে। ভারী মনে হয়। বেশি হয়ে গেছে। বেশি হচ্ছে মনে হয়। তার মানে মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হলো যে একটা লিফট যখন ত্বরণে ঊর্ধ্বগামী হবে, ত্বরণে যদি ঊর্ধ্বগামী হয় তখন কি হচ্ছে এই জি ত্বরণের সাথে লিফটের ত্বরণটা কি হয়ে যাচ্ছে? অ্যাড হয়ে যাচ্ছে। তো জি ত্বরণের সাথে লিফটের ত্বরণটা অ্যাড হয়ে যাওয়ার কারণে ভর তো কনস্ট্যান্ট। তাহলে এই ত্বরণ বৃদ্ধি পাওয়ার কারণে ওই লোকটার আপাত ওজন কি হচ্ছে? কিছুটা বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার হয়েছে? স্যার লিফটের ওজন বিপরীত দিকে কাজ করছে না? হ্যাঁ, বিপরীত দিকে কাজ করছে। লিফটের ত্বরণ হ্যাঁ, লিফটের ত্বরণ কোন ত্বরণ? স্যার এ। হ্যাঁ, বিপরীত দিকে কাজ করবে। সেই 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 কনসেপ্ট অ্যাপ্লাই করে তো এখানে মাইনাস ইউজ করা হয়েছে। তাহলে mg প্লাস m এ হলো কিভাবে? পক্ষান্তর সমীকরণে করেছে। দেখো, এখানে সমীকরণে দেখো, আমাকে জিজ্ঞাসা করছো কেন? এখানে সমীকরণ দেখো, ও আচ্ছা। এখানে মাইনাস কেন দেওয়া হয়েছে? বিপরীত দিক বিবেচনা করেই তো মাইনাস দেওয়া হয়েছে। সেখান থেকেই তো ক্যালকুলেশন করে এটা অ্যাড হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে লোকটির আপাত ওজন এখানে কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। এটা একটা কনসেপ্ট। কনসেপ্ট 2 দেখো, 2 কনসেপ্টে কি বলা হচ্ছে এখন? লিফটটা এ ত্বরণে, এ সমত্বরণে নিম্নগামী। আচ্ছা, লিফটটা যদি এ সমত্বরণে নিম্নগামী হয় তাহলে এই ক্ষেত্রে তোমার লিফটের সারফেস তোমার উপরে যে প্রতিক্রিয়া বল দেবে, প্রতিক্রিয়া বল কিন্তু সবসময় উপরের দিকে কাজ করবে, এটা মনে রাখবে। আচ্ছা, আর ওজন তো তার নিচের দিকে থাকবে। এই ক্ষেত্রে যেহেতু লিফটটা এ ত্বরণে নিম্নগামী, সুতরাং এইটা এখন এই নিচের দিকের ওজনটা বেশি হবে আর উপরের দিকের প্রতিক্রিয়া বলটা বা আপাত ওজনটা কি হবে? কম হবে। এবার এই সূত্রটা অ্যাপ্লাই করে দাও, তাহলে সামেশন F ইকুয়াল টু W মাইনাস W2। এইটা নিচেরটা বড় হবে কিন্তু এখন, ঠিক আছে? যেহেতু নিম্নগামী, নিচের দিকের বল বড় হবে, উপরের দিকের বলটা ছোট হবে। তাহলে ফাইনালি ক্যালকুলেশন করে আমরা এখানে কি পেয়েছি? একজন ব্যাখ্যা করো। উম, কি ব্যাপার, কথা বলতে পারো না স্যার, নাকি? স্যার নিচের দিকে গতিশীল থাকলে ওজনটা আপাতত কম মনে হবে। তাহলে এই যে দেখো, প্রকৃত ওজন থেকে এম এ ওখানে কি হয়েছিল? যোগ হয়েছিল। এখানে কি যোগ হয়েছে না বিয়োগ হচ্ছে? বিয়োগ হবে। তো বিয়োগ হয়ে গেলে আপাত ওজন প্রকৃত ওজনের চেয়েও কি হবে? কমে যাবে। কমে যাবে। এই যে জি ত্বরণ থেকে লিফটের ত্বরণটা মাইনাস, এখানে মাইনাস হচ্ছে। দেখো ক্যালকুলেশন দেখবে, দেখে তোমরা এখানে বলবে যে দেখো এখানে লিফটের জি ত্বরণ থেকে লিফটের ত্বরণটা মাইনাস হয়ে যাচ্ছে আর ওখানে অ্যাড হয়েছিল, যোগ হয়েছিল। তাহলে এখানে ত্বরণ কমে যাচ্ছে, ভর তো কনস্ট্যান্ট। তো ত্বরণ কমে যাবার কারণে আপাত ওজন কি হবে? কমে যাবে। নিট ত্বরণটা এখানে কমে যাচ্ছে আর ওখানে নিট ত্বরণটা বৃদ্ধি পেয়েছে। ফলে আমার ঊর্ধ্বগামী গতির ক্ষেত্রে আপাত ওজন কিছুটা বৃদ্ধি পায় আর নিম্নগামী গতির ক্ষেত্রে আপাত ওজন কিছুটা হ্রাস পায়, কমে যায়। আচ্ছা, এখন বলো, এখানে আর একটা কনসেপ্ট আনা হয়েছে, বলো। যদি a ইকুয়াল টু জি হয় মানে কি? যদি a ইকুয়াল টু জি হয়, জিনিসটা যদি অভিকর্ষ অভিকর্ষ ত্বরণ যদি ত্বরণের অভিকর্ষ ত্বরণের সমান হয়। হ্যাঁ, মানে লিফটটা যদি অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে নিম্নগামী হয়, এইভাবে ভাষাগুলো বলার চেষ্টা করো। লিফটটা যদি অভিকর্ষ ত্বরণের সমান ত্বরণে নিম্নগামী হয় তাহলে সেক্ষেত্রে এ আর জি সমান হবে। তো জি কত? 9.8। তার মানে লিফটটাও যদি 9.8 ত্বরণে নিম্নগামী হয় তাহলে কি ঘটনা ঘটবে? তখন এই যে এ আর জি সমান, mg মাইনাস m a ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে W2 ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। এটার মানে কি? তাহলে তুমি কি নিজেরকে কি আর ওজন ফিল করা যাবে? W2 না 0 স্যার, হয়ে যাচ্ছে, ভর শূন্য আপাত মনে ওজন হবে। 0 হয়ে যাচ্ছে। আপাত ওজন 0 হয়ে গেলে তুমি কি করবা? তাহলে নিজেকে ওজনহীনতা অনুভব করবা। কি বুঝতে পেরেছো? স্যার যদি ত্বরণটা বেশি থাকে, হ্যাঁ, সেটা বলতেছি। এটা বুঝতেছো কিনা সেটা আগে বলো। আগেই মানে দৌড়াইতেছো কেন? আচ্ছা, এখন যদি তোমার a গ্রেটার দ্যান জি হয় তাহলে কি হবে? আহ
এ গ্রেটার দ্যান যদি জি হয়, ও বুঝতে পেরেছে, ওর মাথায় এসে তোমার ওই লিফটের ছাদটা আঘাত করেছে, এই জন্য ও কষ্ট পেয়েছে। ঠিক আছে, তাহলে যদি তোমার এই লিফটের ত্বরণটা যদি জি ত্বরণের চেয়ে বেশি হয়, তখন কি হবে? তখন তো তুমি ওজনহীন হবাই, সাথে সাথে লিফটে এত দ্রুত নিচে নামবে যে তোমার ওই লিফটের ছাদ তোমার মাথাতে এসে স্ট্রাইক করবে, ফলে ও যেটা হ্যাঁ ফিল করলো সেই ফিলিংসটা হবে সবার। ঠিক আছে, এই জি আচ্ছা, স্যার। এবারে 3 নাম্বার কনসেপ্টটা দেখো। দুইটা কনসেপ্ট এখানে আনা হয়েছে। লিফটটা যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, হোয়াট উইল হ্যাপেন? সমবেগে যদি ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সমবেগে নট সমত্বরণ বা সমত্বরণে ঊর্ধ্বগামী নিম্নগামী না, সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হলে কি হবে? আচ্ছা, তো সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হলে কি ত্বরণ থাকে বলো তো? এই যে সমবেগে যদি ঊর্ধ্বগামী বা না স্যার, নিম্নগামী হয়, তাহলে কি লিফটের কোনো ত্বরণ থাকবে? না স্যার। তাহলে জি তোমরা না এখন স্যার, তাহলে এই ত্বরণ যে হবে শূন্য। তাহলে এই যে দেখো ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো কিনা? সেক্ষেত্রে আপাত ওজন প্রকৃত ওজনের সমানই হবে। নিম্নগামী গতির ক্ষেত্রে আপাত ওজন প্রকৃত ওজনের সমান হবে। তার মানে একটা লিফট যদি সমবেগে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, সেক্ষেত্রে তার আপাত ওজনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার যে প্রকৃত ওজন সেটাই তার ফিলিংস, সেটাই তার অনুভূতি। কিন্তু যখন তোমার যদি সমত্বরণে ঊর্ধ্বগামী হয়, তখন তার ফিলিংসটা কি হয়েছে? তাহলে হচ্ছে ভারী অনুভূত হবে। হ্যাঁ, তখন সমত্বরণ ঊর্ধ্বগামী হলে ওজনটা বেড়ে যায়, আর সমত্বরণে নিম্নগামী হলে ওজনটা হ্রাস পায়, কমে যায়। ঠিক আছে, আর সমবেগে যদি ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়, আচ্ছা, সেক্ষেত্রে তার ওজনের কিন্তু কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ তার যে প্রকৃত ওজন সেই ওজনটা সে কি করবে? ফিল করবে। তাহলে এটা দিয়ে একটা অঙ্ক তোমরা বাসায় করে নিতে পারবে না? যে বলবে যে জি 50 স্যার। কেজি ভরের একজন জি মানুষ স্যার। একটি লিফটে, জি ধরো একটা স্যার। ত্বরণের মান বলে দাও। 50 কেজি ভরের একজন মানুষ একটি লিফটে এত ত্বরণে ঊর্ধ্বগামী বা নিম্নগামী হলে লোকটির ঊর্ধ্বগামী গতির ক্ষেত্রে আপাত ওজন কত, নিম্নগামী গতির ক্ষেত্রে আপাত ওজন কত বের করতে পারবে না এই যে সমীকরণগুলো ব্যবহার করে? অঙ্কগুলো দেখবে, হ্যাঁ, অনেক জি অঙ্ক স্যার। আসলে সবগুলো করানো সম্ভব না। আমার ওই ভিডিওগুলো দেখো, 5-6টা ভিডিও আছে, নিউটন এন্ড মেকানিক্স, সার্চ দিও, প্লে লিস্টে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখবে, আমার প্লে লিস্টে যে কোনো ভিডিও দেখা স্যার শেষ অনেক হ্যাঁ বলো। আগের, স্যার অনেক আগের ভিডিও নাকি রিসেন্টলি? না, আগের আগের মানে 3-4 মাস মনে হয় হয়েছে সম্ভবত। দেখো, এটা জুম ক্লাস না, ভালো। ওই লিখে লিখে পড়ানো আছে, দেখবে অনেকগুলো লিখে লিখে ক্লাস আছে আমার, দেখবে প্রাসের অনেকগুলো ক্লাস আছে, দেখবে মানে জুম ক্লাস বাদে, তোমাদের যে জুম ক্লাস পড়ায় সেটা বাদেই আছে আরো অনেক, ওইগুলো দেখে দেখো, অনেক কিছু শিখতে পারবে ওখান থেকে, অনেক তথ্য দেওয়া আছে ওখানে। ওইগুলো সব ভিডিওগুলো আজকে দেখো, তাহলে তোমরা এই অঙ্কগুলো সম্বন্ধে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের সময় শেষ হয়ে গেছে, আজকে এটুকুই থাক। আর এখানে পরে ওই যে ভরবেগের নিত্যতা সূত্রে কিছু অঙ্ক আনা হয়েছিল, এই অঙ্কগুলো তোমরা একটু দেখে নিও, আজকে হয়তো সময় হবে না, কেটে যাবে। তো সবাই